কেউ যদি ফলস মামলা করে তার ব্যাপারে আমার কিছু করার নাই, যেটা করার নাই এটা আমি কিভাবে করব? আর পুলিশ যদি কাউকে গ্রেফতার করে সাবস্ট্যান্টিভ কোনো প্রমাণ ছাড়াও আমার কিছু করার নাই। যাই হোক, আমি আজকে সেন্ট্রাল থিমে ফেরত আসছি। এক হচ্ছে আমরা ডিজিটাল যে প্রোটেকশন অ্যাক্ট করেছি সেটার মাধ্যমে আমরা আগের সমস্ত মামলা বাতিল করেছি রহিতকরণ ধারাতে। আমরা এই কথাটা তুলছি কেন, আমি প্রথম থেকে বক্তৃতা শুরু করি। একটা হচ্ছে আমরা সত্যি সত্যি ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি এবং সেটা ফলো করার চেষ্টা করি। আপনারা খেয়াল করে দেখবেন এই সরকারের মধ্যে অনেকে আছে যারা ফ্রিডম অফ প্রেসের জন্য সারা জীবন কথা বলেছে। অফকোর্স ডেফিনেটলি আই হ্যাড বিন ওয়ান অফ দেম। এবং আমরা সাইবার প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে এটা একটা প্রমাণ রেখেছি। আরেকটা কথা হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গণমাধ্যমে না হোক সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে ভিত্তিহীন অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই, একটা মামলাও করি নাই। আমাদের ইউনুস স্যার থেকে শুরু করে এই যে শফিক আছে, আমি আছি, প্রত্যেকের বিরুদ্ধে অকল্পনীয় গাঁজাখুরি, অবিশ্বাস্য নির্মম মিথ্যাচার দিনের পর দিন চলছে। আমরা এটা মানে মামলা তো দূরের কথা, ফরমাল প্রতিবাদও করিনি, বাংলাদেশের মানুষের বিবেকের উপর ছেড়ে দিয়েছি, দেখা যাক ওনারা মানে এত মিথ্যাচারে বিভ্রান্ত হন কিনা। আরেকটা জিনিস হচ্ছে আমরা যে মিডিয়া কমিশন করা হয়েছে সেটার উদ্দেশ্যই ছিল হচ্ছে মিডিয়ার ফ্রিডম, অ্যাকাউন্টেবিলিটি, এফিসিয়েন্সি বাড়ানো। কমিশন করার পর কিন্তু আমরা থেমে থাকি নাই। আপনারা খেয়াল করে দেখেছেন আমাদের শিক্ষা উপদেষ্টা আছেন সিআর আবরার ভাইয়ের নেতৃত্বে একটা কমিটি করা হচ্ছে। কমিটিটা ওই কমিশনের কোন সুপারিশগুলো খুব দ্রুত বাস্তবায়নযোগ্য, কিভাবে বাস্তবায়ন করা যায় এবং আরো কি কি নীতিমালা করা যায়, কোনো গ্যাপ আছে কিনা সেটা দেখছে। আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়কে জানিয়েছি যে তাদের জন্য যে আশু বাস্তবায়নযোগ্য যে সুপারিশগুলো আছে সংস্কার কমিশনে, তারা আমাদের হেল্প চাইলে আমরা হেল্প করব। আশা করি তারা ওই ব্যাপারে উদ্যোগ নেবে। এখন আমি আপনারা বলতে পারেন, নিশ্চয়ই আপনাদের সবার মনে হচ্ছে যে আচ্ছা সাংবাদিকদের তাহলে অ্যারেস্ট করা হলো কেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হলো কেন? মামলার ব্যাপারে আপনাদের বারবার বলি, মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই। বাংলাদেশের মানুষ যদি ইনসেনসিটিভ হয়ে যায়, এক শ্রেণীর মানুষ যদি মামলা করার মধ্যে ব্যবসা করার প্রবণতা খুঁজে পায়, এক শ্রেণীর আইনজীবী, এক শ্রেণীর রাজনীতিবিদ যদি এর সাথে সামিল হয়, বাংলাদেশে কোনো পৃথিবীতে কোনো আইন নাই যে আপনি যা বলবেন আপনি মামলা করতে পারবেন না। পুলিশ যখন মামলা নিবে, পুলিশের দায়িত্ব আছে সেটা স্ক্রুটিনি করার, পুলিশের দায়িত্ব আছে সেক্ষেত্রে কিছুটা আপনার দায়িত্ব সেটা পরিচয় দেওয়ার। কিন্তু আমাদের পুলিশের, আবার বলি, পুলিশের মরাল আপনার অথরিটি এমন এক পর্যায়ে চলে গিয়েছিল, পুলিশের কাছে মামলা আসার পর পুলিশ মামলা নিবে না এই কথা বলার সাহস ওই পুলিশের ছিল না। বিকজ এই পুলিশ গত 15 বছর ইচ্ছা মতো মিথ্যা মামলা নিয়েছে, তাদের ওই মরাল অথরিটি ছিল না। আমরা সেটা রিভাইভ করার চেষ্টা করছি। এখন আপনি খেয়াল করে দেখেন এই দেশে সমস্ত শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে। সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটার পার্সপেক্টিভে দেখলে খুব অস্বাভাবিক না, অনাকাঙ্ক্ষিত কিন্তু অস্বাভাবিক না। এখন মামলা হয়েছে প্রায় 126 জনের বিরুদ্ধে, গ্রেফতার কিন্তু হয়েছে 5 জন। 126 জনের অন্য কেউ কিন্তু গ্রেফতার হয় নাই। আপনারা খেয়াল করে দেখবেন, আমি জানি এই গ্রেফতার নিয়ে আপনাদের অনেকের আপত্তি আছে, গ্রেফতার হওয়ার পর জামিন হয়নি কেন, এখানে যথেষ্ট আপত্তি আছে। আমি আপনাদেরকে শুধু একটা জিনিস বলি, উনাদেরকে আমার যতটুকু জানি আমি, ওনাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এটা সাংবাদিকতা করার জন্য মামলাটা হয় নাই, ওনাদের বিরুদ্ধে ইনসাইটমেন্ট টু ক্রাইম বা আপনার এই অ্যাবেটমেন্টের জন্য মামলাটা হয়েছে। সেখানে আপনারা অবশ্যই প্রশ্ন তুলতে পারেন যে ওনারা জামিন পাওয়ার অধিকার আছে কিনা, অবশ্যই এই ব্যাপারে আপনার প্রশ্ন তোলা যায়। কিন্তু মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই, মামলা করেছে সাধারণ মানুষ। আর সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে মানে 15 জন 15 জন হয়েছে, 15 জন গ্রেফতার হয়েছে, মামলা হয়েছে। আমাদের খুবই কনজারভেটিভ এস্টিমেট স্যার, আমাদের সকল ডিস্ট্রিক্টে কিন্তু প্রতিনিধি নেই, 266 জন। 66 জনের বিরুদ্ধে। আচ্ছা জায়মা, আপনি অনেক ভালো রিপোর্টার, আপনার কথা অবশ্যই আমি বিনা তর্কে মেনে নিলাম। 266 জনের মধ্যে 15 জন গ্রেফতার হয়েছে, আপনার নাম্বারটাও দেখেন। তারপর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সাবস্ট্যান্টিভ এবং সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স না পেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। তারপর হয়েছে, অনেক ক্ষেত্রে হয়ে থাকতে পারে, আমাদের ব্যর্থতা না এটা বলার প্রশ্নই আসে না, অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি লার্ন করার। এবং আপনারা একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে সমাজে যে অস্থিরতা, অনিয়ম, এক্সপেকটেশনের মানে মাত্রাহীন এক্সপেকটেশন, মাত্রাহীন স্বাধীনতা প্রয়োগের যে আপনার প্রবণতা, সেগুলি জিনিসটা একটু বিবেচনা রাখবেন। বিবেচনায় রেখে আমরা কেন কোনো ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য পাচ্ছি না, সেখানে আপনারা হয়তো একটু কনসিডারেট হতে পারবেন। সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে অনেক কথা বলা হয়। আমি 1987 সন থেকে সাংবাদিকতা করেছি। আমি আপনাদের কয়েকটা কথা শুধু বলি, এখানে সাংবাদিক ইউনিয়নের নেতারা নাই, কিন্তু আমি আপনাদের একটা জিনিস সবসময় আগে বলতাম, এখনো বলি, আমরা ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক সমিতি এত দলাদলির পর 2 ভাগ হয় নাই।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এত দলাদলির পর 2 ভাগ হয় নাই, শেষ মুহূর্তে শেখ হাসিনা চেষ্টা করেছিল, বোধহয় হয়ে যেত, কিন্তু হয় নাই। কিন্তু সাংবাদিকরা আপনারা তো বহু আগে, শেখ হাসিনা আসারও আগে 2 ভাগ হয়ে বসে আছেন। আপনারা প্রত্যেকটা জায়গায় 2টা করে কমিটি, প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ করেন, নিজেরাই যুদ্ধ করেন, তাহলে আপনি স্বাধীন হবেন কিভাবে? যেই দেশে নিজেরা যুদ্ধ করে সেই দেশ কোনোদিন স্বাধীন হয়? আপনারা আগে এই যে সংস্কারের কথা বলেন, আপনারা এই সংস্কারটা আগে করেন, একটা ইউনিয়ন করেন, সুষ্ঠু অবাধ নির্বাচন করে একটা প্রেস ক্লাব করেন, সবাই নিজের আগে ঐক্যবদ্ধ হন। আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাজপথে ছিলাম, সাংবাদিকদের সাথে ছিলাম, এই প্রেস ক্লাব থেকে মিছিলে দেখেছি সাংবাদিকতার ঐক্যের কত বড় শক্তি থাকে। সেকেন্ড সমস্যা হচ্ছে, আপনারা আমাদের দেশে কিছু এনেবলিং অ্যাক্ট আছে যেটাতে ফ্রিডম অফ প্রেস বা প্রেসের এফিসিয়েন্সি প্রয়োগ করার স্কোপ আছে। একটা ধরুন ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট। ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু আপনারা যারা সাংবাদিকরা আছেন, আপনাদের কাছে আমার বিনীত প্রশ্ন, এই আইনের মধ্যেও যেইটুকু তথ্য পাওয়ার সুযোগ ছিল সেটা বদিউল আলম ভাই চেষ্টা করেছে, আপনারা কি করেছেন? কেন করেন নাই? আমাদের প্রেস কাউন্সিল অ্যাক্ট আছে, আপনারা কি প্রেস কাউন্সিল অ্যাক্টের মধ্যে যতই সীমাবদ্ধতা থাক এটাকে অ্যাক্টিভেট করার চেষ্টা করেছেন আপনারা সাংবাদিকরা? আমাদের সমস্যা আছে, আমি আপনাদের কথাগুলো বলছি, আপনারা এই জিনিসগুলো করেন, সাংবাদিকদের শক্তিমত্তা, সাংবাদিকতার ইন্ডিপেন্ডেন্স আরো অনেক বৃদ্ধি পাবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে মানে কোড অফ কন্ডাক্ট মারারি, এটা আমি আমার জানার মধ্যে বোধহয় প্রথম আলো, ডেইলি স্টার ছাড়া বাংলাদেশে কোনো পত্রিকায় কোড অফ কন্ডাক্ট নাই। কোড অফ কন্ডাক্ট এটা তো সেলফ রেগুলেশন, এটা পৃথিবীর সমস্ত বড় বড় পত্রিকা থাকে। আর কোড অফ কন্ডাক্ট যে 2টা পত্রিকা আছে, এই 2টা পত্রিকা থেকে একটা উদাহরণ দেই যেখানে কোড অফ কন্ডাক্ট আছে। ডেইলি স্টারে আপনার আজকের থেকে 13-14 বছর আগে একদম সমস্ত প্রমাণ দিয়ে দিব চাইলে, সেখানে ঢাকা ইউনিভার্সিটির একজন লেকচারার, যেহেতু আইন বিভাগের লেকচারার, এই জন্য স্পষ্ট করে মনে আছে আমার, সে প্রচন্ড খালেদা জিয়ার নামে অনেক আজে বাজে কথা বললো, তারপর ছাত্র দল তার উপর খেপে গেল, তাকে রাখা যাবে না ইউনিভার্সিটি, তার বিরুদ্ধে মিছিল করলো। ডেইলি স্টার তাকে ন্যাশনাল হিরো বানায় দিল। ফার্স্ট পেজে প্রফেসর নাম দিয়ে আসতো, সে হলো লেকচারার, তার নাম লেখা হতো প্রফেসর, প্রত্যেক দিন প্রফেসর লেখা হতো, বিকজ খালেদা জিয়ার বিরুদ্ধে সে বাজে কথা বলেছিল, তারপর ছাত্র দল মিছিল করে তার পদত্যাগ চেয়েছিল। তারপরে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ইউনানিমাসলি প্রত্যেকে একত্রিত হয়ে যখন তাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের করে দিল, এই নিউজটা ডেইলি স্টার ছাপে নাই, আমি খুবই সরি, আমি এটা বলতে হচ্ছে, সে এত উন্মত্ত মানসিকতা ছিল, সে বছর কয়েক আগে আত্মহত্যা করেছে। এইরকম একটা মানুষকে হিরো বানিয়েছে ডেইলি স্টার, কিন্তু তাকে যখন ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে বের করে দেওয়া হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের ইতিহাসে প্রথম ইউনানিমাসলি বের করে দেওয়া হয়েছে, সেই নিউজটাই ডেইলি স্টার ছাপে নাই। জাতীয় বীর যে বানিয়ে ফেলেছিল, এটা হচ্ছে ডেইলি স্টার, একটা উদাহরণ দিলাম। আর হচ্ছে প্রথম আলো, যে পত্রিকা আমি নিজেই লিখি, প্রথম আলোতে আপনারা দেখবেন সুযোগ পেলে কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী। আমি সবসময় সৌরভে আছে বলতাম, ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী, লেখা আছে 1-2 হলো, আমি নিজের চোখে পড়েছি, জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী হয়, তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদের নামের আগে আওয়ামী লীগ পন্থী কেন লেখেন না? কখনো লেখে নাই। তো এরকম ইনবিল্ট এক ধরনের পার্সিয়ালিটি যদি থাকে, তখন আপনাদের প্রতি মানুষের রেসপেক্ট আসবে না, মনে হবে আপনারাও তো একটা পার্টি জানার অংশ। সাংবাদিকতা অন্য জিনিস, একটা দলকে সাপোর্ট করা অন্য জিনিস, কিন্তু আপনি যখন অ্যাডজেক্টিভ ইউজ করেন তখন আপনারা অনেক সাবধান হতে হবে। যেমন আপনি ডেইলি স্টারের জিনিসটা মাহফুজ ভাইকে বললেন, স্যার আমার ক্যারিয়ারই 12-13 বছর, আমি হয়তোটা দেখি নাই। না, আমি আপনাকে দিব, দেখেন এটা একটা ক্লাসিক স্টোরি হতে পারে। ওনারা, আমার কথা হচ্ছে, ওনারা ভুল 2টা জিনিস ছাপালো কেন? এক হচ্ছে লেকচারারকে প্রফেসর বানায় ফার্স্ট পেজে নিউজ করলো, তাকে যখন বের করে দেওয়া হয়েছে পুরো নিউজটা গায়েব করে দিল কেন? আচ্ছা, আর থার্ড যেটা জিনিসটা, সেটা হচ্ছে আপনাদের সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা নিজের থেকে যখন বলেন না যে সরকার সংস্কার করুক, আপনারা নিজের থেকে সবাই মিলে একত্রিত হয়ে যে অল্টারনেটিভ প্রপোজাল গুলা দেন, এই প্রপোজাল গুলা সরকারি যে কোনো উদ্যোগের চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা থাকে, সেই উদ্যোগটা আশা করে গ্রহণ করবেন। আমি আমার কথা শেষ করছি, শুধু একটা কথা আপনাদের বলি, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের অনেক দুর্বলতা আছে, কিন্তু আমরা সত্যি 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 সেবকের মতো, বাংলাদেশের সংবিধানে আছে সরকারে যারা থাকে তারা জনগণের সেবকের মতোই কাজ করার চেষ্টা করি। আমার কাছে বিশ্বাস করবেন, আমার কাছে বহু অন্যায় তদবির আছে, যেই মুহূর্তে তদবির গুলা মানি না, দেখা যায় যার তদবির, অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল, তারপরে বলা শুরু করে দেয় 40-50 বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয়, যা ইচ্ছা বলে, ওই যে ঝিনুক নীরবে সহ্য করে যায়, কিচ্ছু করি না, কিচ্ছু বলে না, মামলা তো দূরের কথা, কোনো উত্তরও দেই না যে ঠিক আছে দায়িত্ব আছে এখন থাক। তো আমাদের কাছে মনে হয়, আমার পার্সোনাল ফিলিংস হচ্ছে যে আমি জীবনে কখনো এত শক্তিহীন
দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই সরকারে জয়েন করে, আমি যেটা ফিল করছি এই সমালোচনার ক্ষেত্রে আমি বলছি, সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াতে না। তারপরেও আমরা কোনো মামলা করি না, এটা শুধু ব্যক্তিগত কমিটমেন্টের প্রশ্ন, শুধু আমার না, আমাদের সরকারের প্রত্যেকে, আপনারা জানেন প্রায় প্রত্যেকে, যারা বেশি পরিচিত তারা বেশি আপনার এই কি বলবো মানে অপসাংবাদিকতা তো ভালো শব্দ, নোংরামি শিকার হয়েছে। তো আমরা চেষ্টা করব, আপনাদের সহযোগিতা থাকবে। আপনারা শুধু একটা জিনিস মনে রাখবেন, সংস্কারটা কিন্তু একদিনে হয় না। দেখেন, আমি এই সংস্কার এজেন্ডার সাথে তিন দলীয় জোটের রূপরেখা আছে, সেই সময় থেকে কোনো না কোনো ভাবে ইনভলভ আছি। আপনি যদি আজকে ধরেন একজন ঢাকার ফুটবল লিগে যে খেলে, আপনি যদি ইংল্যান্ডে নিয়ে তাকে 3 মাসের ট্রেনিং দেন, সে কি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারবে? এটা কি সম্ভব? তো সম্ভব না। এটা ইনকোর্স ইনক্রিমেন্টাল সংস্কার হইতে হয়। তো আপনারা যখন সংস্কার প্রস্তাব দিবেন, আমি এটা দেখেছি, এটা আমিও যখন আপনার সরকারের বাইরে ছিলাম, আমার মনে হতো অনেক কিছু একবারে চাই। আপনি যদি ইনক্রিমেন্টাল একটা প্রপোজাল দেন, প্রথম 3 বছর এটা করেন, 5 বছর এটা করেন, 10 বছর এটা করেন, আপনাদের পক্ষ থেকে যদি এই দাবিগুলো আসে, প্রস্তাবগুলো আসে, আমাদের সবার জন্য একসাথে কাজ করা খুব সুবিধাজনক হয়। ধন্যবাদ সবাইকে। কোনো মানে এক্সেস করে রাখলে ক্ষমা করবেন। আগ্রহ ছিল যে ফারজানা, রূপা এবং শাকিল আহমেদ এদেরকে জামিন দিতে বাধা কোথায়? মানে তাদেরকে তো আপনারা অনেকদিন ধরে দেখেছেন ভেতরে। আমার যখন পার্সোনাল প্রেস কনফারেন্স হবে, আমি আমার যখন করেছিলাম, আমার যখন প্রেস সচিবকে করেছিলাম গত মে মাসে, আপনি তো শুনেন আপনার সঙ্গে কথা বলতে, আপনি তো ফোন, আচ্ছা আমি যখন আমার কেন আপনি তো উত্তর শুনছেন না, বারবার কথাই বলতেছেন। প্রশ্নটা যে বিচার না করে একটার পর একটা মামলা দিয়ে দুজন সাংবাদিককে আপনারা কেন? কে মামলা দিচ্ছে? মামলা যেই দিক, হ্যাঁ, উনি ভুক্তভোগী হয়ে মামলা দিবে, আপনারা তদন্ত করবেন, তদন্ত করে তাদের যেটুকু রোল আছে সেটুকু ডিফাইন করে তাদেরকে ভিতরে রাখতে হলে, তাদের যদি সেক্ষেত্রে যাবজ্জীবন হয়, সেটা বিচারের প্রক্রিয়ার ভিতরে হবে। আপনারা সেটা না করে কেন তাদেরকে ভিতরে রেখেছেন উইদাউট জামিন? এটা আমি স্যার আপনাদের কাছে জানতে চাই। আপনি যেহেতু আইনের মানুষ এবং আপনি ওয়াটারবারিজমে বিশ্বাস করেন না, সেই জন্য আপনাকে আমি জানতে চাই। আমার এই সমস্ত প্রশ্ন আপনি যখন মন্ত্রণালয় থেকে আমি প্রোগ্রাম করবো আসবেন বলবেন। তবে আজকে ছোট করে বলে রাখি, জামিন দেওয়ার ক্ষেত্রে আমাদের আদালতের অনেকগুলো জিনিস বিবেচ্য থাকে। সেই বিবেচ্য জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে জামিনপ্রাপ্ত ব্যক্তি বের হয়ে একই ধরনের অপরাধ করতে পারেন কিনা, পালিয়ে যেতে পারেন কিনা, বা মামলার তদন্তের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারেন কিনা। এগুলি আপনার যখন জামিনযোগ্য অপরাধ থাকে সেসব ক্ষেত্রেও বিচারক সেগুলি বিবেচনায় নিয়ে থাকেন। আপনাকে আমি ক্যাটাগরিক্যালি বলতে পারি, অত্যন্ত স্ট্রংলি বলতে পারি, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করি না। আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি। তারপরে আপনারা যদি বিচারককে জিজ্ঞেস করতে পারেন, বিচারককে জিজ্ঞেস করা যাবে না, আপনারা যদি পিপি অফিস বা অন্য কোনো ভাবে খবর নিতে পারেন, আপনারা কেস কভার করে দেখতে পারেন ওনারা কোন বিবেচনায়, মামলার গ্র্যাভিটির বিবেচনায়, বা এটা যারা জামিন পাবেন তারা একই ধরনের অপরাধ করতে পারেন কিনা, পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন কিনা, মামলার পরিচালনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারেন কিনা, কি জিনিস বিবেচনায় নিয়েছেন, এটা আপনাকে কোনো মন্ত্রী বা কোনো অ্যাডভাইজার বলতে পারবে না। যদি যারা হস্তক্ষেপ করে তারা বলতে পারবে।